অনেক অপেক্ষার পরে টম ক্রুজ অভিনীত মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিওকনিং চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। আসলে টম ক্রুজের সিনেমা মানে তো বুঝতেই পারছো, পুরো অ্যাকশনে ভরপুর। তো এক কথায় বলতে গেলে এটা মাস্টারপিস একটা সিনেমা। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসে আর তোমরা লাইক না দিয়ে পালিয়ে যাও, এই ব্যাপারটা কিন্তু খুবই দুঃখজনক। তো প্লিজ একটা লাইক করে দিও, আর কোনো স্পয়লার না দিয়ে একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় ইথান হান্ট নামের এক আইএমএফ এজেন্টকে। তোমরা যদি এই সিনেমাটার বাকি পার্টগুলো দেখে থাকো তাহলে একে চিনতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। ইথেনের কাছে আমেরিকান প্রেসিডেন্টের একটা মেইল আসে, সেটা ওপেন করে একটা ভিডিও দেখতে পায় ইথেন। ভিডিওতে প্রেসিডেন্ট যা বলেছিল সেটা ঠিক অনেকটা এমন: ইথান, তুমি দেশের জন্য অনেক কাজ করেছো, যদিও তুমি কখনো কারো কমান্ড বানোনি, তারপরেও শেষমেশ দেশের উন্নতি করেছো। তবে মাঝে মাঝে তুমি একজনের জন্য লাখো মানুষের প্রাণকে দাওতে লাগিয়েছো, তারপরেও শেষমেশ সবকিছু ঠিকঠাকই হয়েছে, কারো কোনো ক্ষতি হয়নি। এখন আমরা বড় রকমের একটা ঝামেলায় পড়েছি, যেটা তুমিও জানো। এনটিটি, সে স্মার্ট একটা এআই, যে কিনা আস্তে আস্তে সব সিকিউরিটি সিস্টেমকেই অ্যাক্সেস নিয়ে নিচ্ছে। এখন পর্যন্ত ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া এবং ইসরায়েলের নিউক্লিয়ার ওয়েপেনের কন্ট্রোল নিয়ে আসে এনটিটি। ওর যখন ইচ্ছে সে ফায়ার করে দিতে পারে, এতে ধ্বংস হয়ে যাবে পুরো পৃথিবী। আর তাকে সাথ দিচ্ছিল হচ্ছে গ্যাব্রিয়েল। প্যারিস নামের ওর একটা সঙ্গী ছিল, কিন্তু সে ধরা পড়েছে অস্ট্রিয়াতে। আমি জানি তুমি পৃথিবী সবসময় ভালোই চাও, এজন্য আমি মনে করি যে তোমার স্যারেন্ডার করে দেওয়াই সবচাইতে ভালো। তুমি যা যা জানো সেগুলো ব্যবহার করে আমরা এনটিটিকে থামাতে সক্ষম হব হয়তোবা। এটা শুনে তো ইথেন বুঝে যায় যে পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংস হতে চলেছে যদি না এনটিটিকে ধ্বংস করা যায়। তারপর ইথেন চলে আসে বাহিরে আর দেখা করে বেঞ্জি ডুন নামের একজনের সাথে। তারপর দুজনে মিলে চলে আসে লুথাল স্টিকেলের সাথে দেখা করার জন্য। সেখানে এসে তিনজনে একে অপরকে দেখে তো অনেক খুশি। অনেকদিন পরে ওরা আবার মিলিত হচ্ছে। গত 7টা মিশনে ওরা তিনজন সবসময় একসাথেই ছিল। তারপর ওরা একটা প্ল্যান করে বসে, যদি এনটিটিকে খুঁজে পেতে চায় এবং ওর কিছু করতে চায় তবে অবশ্যই ওদেরকে গ্যাব্রিয়েলকে আগে ধরতে হবে। অন্যদিকে দেখা যায় প্যারিসকে অস্ট্রিয়ার কয়েকজন পুলিশ অফিসার ট্রান্সফার করছিল। হঠাৎ সেখানে পুলিশদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। প্যারিসও যোগ দেয় সেই ফাইটে। অনেকক্ষণ ধরে চলে ওদের মধ্যকার এই ফাইট। তারপর এক পর্যায়ে দেখা যায় পুলিশদের মাস্ক পরে চলে এসেছিল ইথান আর বেঞ্জি। সেখান থেকে ওরা প্যারিসকে বাঁচিয়ে নিয়ে চলে আসে। সেদিন রাত্রেবেলাতে ইথান গ্যাব্রিয়েলকে ধরার জন্য একটা পার্টিতে এসে পৌঁছে। সেখানে ঘোরাঘুরি করতে থাকলে হঠাৎই দুজন অফিসার তাকে দেখে ফেলে। ইথানকে সেখান থেকে ধরে নিয়ে যেতে চায় ওরা। ঠিক তখনই একটা মেয়ে এসে ধাক্কা দিয়ে চলে যায়। তারপর যখন ওই অফিসার দুটো ব্যাকআপ কল করতে যায় তখন দেখে ওদের ওয়াকিটকিগুলো নেই তাদের কাছে। পরে দেখা যায় মেয়েটা ওদের থেকে নিয়ে এসে। ওর নাম গ্রেস, সেও একজন আইএমএফ এজেন্ট এবং ইথানের খুব ভালো বন্ধু। তারপরে অফিসার দুটো তাদের বন্দুকগুলো হাতে নিতে যায়, কিন্তু দেখতে পায় সেটাও গ্রেস নিয়ে নিয়েছে। তারপর ওই দুই অফিসারকে ধরে নিয়ে একটা রুমের মধ্যে আসে। ওদের সাথে কথাবার্তা বলতে থাকলে হঠাৎই কয়েকজন সেখানে চলে আসে এবং গ্রেস আর ইথানকে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে চলে যায়। ওদের যখন জ্ঞান ফিরে আসে তখন দেখতে পায় একটা ওয়্যার হাউসের মধ্যে ওদেরকে আটকে রেখেছে। আসলে গ্যাব্রিয়েলের কথাতেই ওদেরকে আনা হয়েছিল এই জায়গায়। তারপর সেখানে এন্ট্রি নেয় গ্যাব্রিয়েল। সে এসে ইথানকে বলে, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে, তাহলে শুধু আমি গ্রেসকে ছেড়ে দিব। তোমার কি মনে আছে অনেকদিন আগে রাশিয়ার একটা সাবমেরিন ডুবে গিয়েছিল, আর সেটার ভেতরেই আসে এনটিটির সোর্স কোড। তো সেই সাবমেরিনটাকে তুমি লোকেট করবার এনটিটির সোর্স কোড এনে আমাকে দিবা, তাহলেই শুধুমাত্র গ্রিসকে আমি মুক্ত করে দিব। দ্য চয়েস ইজ ইয়োর্স। তখন এনটিটিকে আমি কন্ট্রোল করবো, সাথে পুরো দুনিয়াও। কিন্তু কোনোভাবেই রাজি হয় না ইথেন। আর তার দাঁতে থাকা একটা বিষ ক্যাপসুল বের করে বলে যে গ্রেসকে এখনই ছেড়ে দাও, না হলে এটা খেয়ে আমি মরে যাব। আর আমি ছাড়া কেউই তোমাকে ওই সোর্স কোডটা এনে দিতে পারবে না। তো এর জন্য তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি গ্রেসকে ছেড়ে দাও। তারপরে ওর কথাতে কোনো বিশ্বাসই করে না গ্যাব্রিয়েল, আর ছাড়েন না গ্রেসকে। সাথে সাথে ইথান সেটা চিবিয়ে ফেলে। ওর মুখ দিয়ে ফুফড়ে উঠতে শুরু করে। তখনই কয়েকজনকে ওর হ্যান্ডকাপটা খুলে ওকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। ঠিক তখনই চোখ খুলে ইথেন আর সবাইকে মারতে শুরু করে দেয়। একদম কাপড় কাচার মতো কাজ ছিল সবাইকে। সাথে গ্রেসকে চাবি দেওয়ার পরে সে হাতটা খুলে এবং যোগ দেয় সেই ফাইটে। অন্যদিকে দেখা যায় পালিয়ে যাচ্ছিল গ্যাব্রিয়েল। সেখানে ইথেনের বাকি টিম মেম্বাররা আসলেও ধরতে পারে না গ্যাব্রিয়েলকে। তারপরই ওরা খেয়াল করে দেখে একটা ডিভাইস, যেটার মধ্যে ঢুকলে এন্টিটির সাথে কথা বলা পসিবল। আসলে এটার মধ্যে ঢুকেই গ্যাব্রিয়েল ওর সাথে কন্ট্যাক্ট করতো। তারপর ইথানও সেটার মধ্যে ঢুকতে চায়, কিন্তু বাকি সবাই ওকে অনেক করে বারণ করছিল। তবে কোনো কিছুই শোনে না ইথেন, আর ঢুকে যায় সেই বক্সটার মধ্যে। সাথে সাথেই সেই এন্টিটির উপস্থিতি টের পেয়ে যায়। ওর সাথে কথা বলতে শুরু করে এন্টিটি। তখন ইথেনকে একটা জায়গা দেখায় আর বলে, তুমি কি এই জায়গাটা চিনো? প্রথমে কিছুই বলতে চায় না ইথেন, তবে ওকে অনেক কষ্ট দেওয়ার পরে বলে, এটা আফ্রিকাতে অবস্থিত একটা সার্ভার ভল্ট, সেখানে স্টোর করা আছে পৃথিবীর সকল ইম্পর্টেন্ট ডেটা। তখন এন্টিটিটি সেখানে যেতে চায়
এবং তাকে সাহায্য করতে বলে ইথানকে। কিন্তু কোনোভাবেই রাজি হয় না ইথেন, কারণ যদি এন্টিটি একবার সেখানে ঢুকতে পারে তাহলে গোটা পৃথিবীকে সে কন্ট্রোল করতে পারবে। তারপরে আরও অনেক কষ্ট দেয় ইথেনকে। অন্য কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায় ইথেন। তারপর ওকে ছেড়ে দেয় এন্টিটি। তবে ইথেনের মনে মনে তো ছিল অন্য প্ল্যানিং। সেই বক্স থেকে বের হয়ে ইথেন বেঞ্জিকে টিম লিডার করে দেয়, আর কিভাবে কি করতে হবে সেগুলো সবকিছু বুঝিয়ে দেয় ওকে। ওখানে থাকা সবার কার কি কাজ হবে সেগুলো ভাগ করে দেয় ইথেন। তারপর সে সেখান থেকে দৌড়াতে শুরু করে। উদ্দেশ্য লুথার। তাকে যে জায়গায় ট্রিটমেন্ট করা হচ্ছিল সেখানেই যেতে থাকে ইথেন। অন্যদিকে দেখা যায় লুথারের কাছে চলে এসেছিল আগেই গাব্রিয়েল, আর সেখানে বড় মাপের একটা ধামাকা রেখে দেয়। যাওয়ার সময় সে গেটেও বিশাল একটা তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়, আর বলে যে পেনড্রাইভটা আমি নিয়ে গেলাম, ইথেনের যদি এটা প্রয়োজন হয় তাহলে যেন সে আমাকে খুঁজে বের করে। এটা বলেই চলে যায় গাব্রিয়েল, আর শুরু হয়ে যায় ধামাকার কাউন্টডাউন। এটা এত বড় ধামাকা সেট করে গিয়েছিল যে গোটা শহরই ধুলোর সাথে মিশে যাবে, আর সেটাই ডিফিউজ করার চেষ্টা করছিল লুথার। ঠিক তখনই সেখানে ইথেনও চলে আসে। তালাটা ভাঙার সে অনেক করে চেষ্টা করে, কিন্তু লাভ তেমন একটা হয় না। তখন লুথার বলে, এটা আমি দেখে নেব, তোমার কোনো চিন্তা করা লাগবে না, তুমি গিয়ে পুরো পৃথিবীকে বাঁচাও। নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও ইথানকে সেখান থেকে চলে যেতেই হয়। যেতে যেতেই হয়ে যায় ধামাকা, আর মারা যায় লুথার, আর একটুর জন্য বেঁচে যায় ইথেন। তারপর পরে গিয়ে সে আত্মসমর্পণ করে দেয় অফিসারদের কাছে, সাথে সেই কিটাও ওদেরকে দিয়ে দেয়। তখন ওকে ধরে নিয়ে চলে আসে IMF এর হেডকোয়ার্টারে। সেখানে সকল বড় অফিসারের অবস্থান করছিল আগে থেকেই। তারপর পরে সেখানে এসে পৌঁছে প্রেসিডেন্ট। সবাই মিলে ইথেনকে অনেক কথা শোনায় তার বিগত দিনের কাজের জন্য। যদিও সে IMF এর সদস্য, তারপরেও সে একদমই তাদের কথা শুনতো না, আর নিজের যা ইচ্ছা তাই করত। তারপর প্রেসিডেন্ট বলে যে এনটিটি সম্পর্কে তুমি কি কি জানো, আমাদের সবকিছু খুলে বলো, যদি তুমি তোমার নিজের ভালো চাও। তখন ইথেন বলে, ম্যাম আমি যেটা জানি সেটা আপনাদেরকে আমি বলে দিতাম, কিন্তু কোনো লাভ হবে না তাতে। আগামী 3 দিনের মধ্যেই পুরো পৃথিবী ধ্বংস করে দিবে এনটিটি, তো আমাকে একটা সুযোগ দিন, আমি সবকিছু ঠিক করার চেষ্টা করব। কিন্তু সেখানে উপস্থিত কেউই ইথানের কথা বিশ্বাস করছিল না, কারণ সে কোনোদিনই তাদের কোনো কথাই শুনেনি। আর আজকে যে সে সত্য কথা বলছে তার গ্যারান্টি কি? এই জন্য সবাই প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করে যে ওকে আটকে ফেলার জন্য, আর কি কি জানে সেগুলোর থেকে বের করে নেওয়ার জন্য। প্রেসিডেন্টও ঠিক তেমনটাই করে। ইথেনকে আটকে ফেলার নির্দেশ দেওয়া হয়। সাথে সাথেই 2টা অফিসার বাইরে নিয়ে চলে আসে ইথেনকে, কিন্তু বাইরে দেখা যায় যে প্রেসিডেন্ট অন্য অর্ডারই দিয়েছিল ওদেরকে। তারা ইথেনকে কিটা ধরিয়ে দেয়, সাথে একটা উড়োজাহাজেরও ব্যবস্থা করে দেয়। সেখান থেকে ইথেনকে একটা জায়গায় যেতে বলে। আসলে অন্য কোনো উপায় না থাকায় প্রেসিডেন্ট বিশ্বাস করে ইথেনকে, কারণ সে ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এখন পুরো পৃথিবী বাঁচবে কি ধ্বংস হবে সেটা ইথেনের হাতেই। প্রেসিডেন্টের এই কাণ্ডটা করার ওর ওপর সবাই রাগ করে, কিন্তু উনি কিছুরই কেয়ার করে না। সেখান থেকে ইথেন সরাসরি চলে আসে একটা ক্যারিয়ার জাহাজে। সেখানে এসে তার ক্যাপ্টেনের সাথে দেখা করে ইথেন। তারপর একটা চিঠি দেয় যেটা প্রেসিডেন্ট তাকে দিয়েছিল। সেখানে লেখা ছিল 22শে মে 1996। আসলে ওই সময়টা এই ক্যাপ্টেন আর প্রেসিডেন্ট একসাথেই কাজ করত। সেদিন ওদের একটা সহযোদ্ধা মারা গিয়েছিল। এই ডেটটা দেখে ক্যাপ্টেন বুঝতে পারে যে ইথেন যা বলবে তাকে ঠিক তেমনটাই করতে হবে, এটা প্রেসিডেন্টের অর্ডার। তারপর পরে ইথেন একটা জায়গা দেখিয়ে বলে যে এখানে যেতে হবে আমাকে। তখন ক্যাপ্টেন জানায় যে ওখানে শুধুমাত্র আমাদের একটাই সাবমেরিন আছে যেটার নাম ওহাইও, আর সাথে ক্যাপ্টেন প্রমাণস্বরূপ তার নেকলেসটাও দিয়ে দেয় সাবমেরিনের ক্যাপ্টেনকে দেওয়ার জন্য। এটা তাকে দিলে সে সবকিছুই বুঝে যাবে। তখন 2টা হেলিকপ্টারে করে ইথেনকে নিয়ে যাওয়া হয় ওই দিকেই। অনেকক্ষণ জার্নি করার পর ওরা চলে আসে সেই জায়গাটায়। ওরা প্রায় রাশিয়ান ওয়াটারের কাছাকাছি চলে এসেছিল। এই জন্য 2টো রাশিয়ান ফাইটার এসে ওদেরকে ওয়ার্নিং দিতে শুরু করে। তখন এই হেলিকপ্টার দুটোর এখানে আর 1 সেকেন্ডও দাঁড়াতে চায় না। আর একটু যদি তারা ওয়েট করে তাহলে রাশিয়ানরা হয়তো তাদের উপর অ্যাটাক করেই দিবে। এজন্য তারা সেখান থেকে তৎক্ষণাৎ চলে যেতে চায়। ঠিক তখনই আচমকাই ইথেন লাফ দেয় সমুদ্রের মধ্যে। এতে হেলিকপ্টারে থাকা সবাই অবাক। সমুদ্রের পানির মধ্যে ইথেন ভাসতে শুরু করে। কিছুক্ষণ এভাবেই কেটে যায়। তারপর কয়েকজন ডুবুরি চলে আসে ইথেনের কাছে এবং শক দিয়ে ওকে অজ্ঞান করে নিয়ে চলে যাসে। যখন ইথেনের জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় সে একটা সাবমেরিনের ভেতরে। এটাই আসলে ওহাইও। তখন ক্যাপ্টেনটা ওকে অনেক করে কথা শোনায়, কারণ কোনো পাগল এভাবে পানিতে লাফ দেবে। সেই সময় যদি ওরা ওখানে উপস্থিত না হতো তাহলে তো মারা যেত ইথেন। সে কেন এত রিস্ক নিতে গেছে? তবে কিছুরই কোনো কেয়ার করে না ইথেন। তারপর পরে ইথেন সেই নেকলেসটা ওই ক্যাপ্টেনকে দেয়। এটা দেখে ক্যাপ্টেন বুঝে যায় যে তাকে কি কি করতে হবে, মানে ইথেন যা যা বলবে সেটাই করতে হবে ওনাকে। তখন ইথান জানায় তার ম্যাথিউ আইল্যান্ডের কাছাকাছি যাওয়ার প্রয়োজন এবং প্রত্যেক ঘন্টায় ঘন্টায় রেডিও সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে ওদেরকে। এই আইল্যান্ড থেকে ওর বন্ধুরা সিগন্যালটা পাঠাবে, যেটাতে থাকবে একটা কোঅর্ডিনেট, আর সেই জায়গাতেই যেতে হবে ইথেনকে। অন্যদিকে দেখা যায় ইথেনের পুরো টিম চলে আসে ম্যাথিউ আইল্যান্ডে। তারপর সেখানে থাকা একটা স্টেশনে চলে আসে ওরা। এই আইল্যান্ডের আশেপাশে সবকিছুর গতিবিধি লক্ষ্য করতে এক দম্পতি।
এখানে এসে স্টেশন চিফকে বলে 2012 সাল থেকে এখন পর্যন্ত সকল ডেটা আমাদেরকে চেক করতে হবে, তার মধ্যে আমরা একটা কোঅর্ডিনেট পাবো, সেটা খুবই জরুরি আমাদের জন্য। যদি সেটা না পাওয়া যায় তবে দুনিয়া হয়তো খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যেতে পারে, তো প্লিজ আমাদের একটু হেল্প করুন। তখন স্টেশন চিফ বলে আমি হেল্প করতাম তোমাদেরকে, কিন্তু আসলে আমি নিজেও জানি না যে তোমরা যেটা খুঁজছো সেটা তোমরা পাবা কিনা, কারণ অল্প কিছুদিন আগেই কয়েকজন এসে সিস্টেমটা আপডেট করে দিয়ে গেছিল, তো এখন আর কোনো প্রকার কোনো আগের ডাটাই নেই। অল্প কিছু ডিস্ক পড়ে আছে, সেগুলো চাইলে তোমরা চেক করতে পারো, তবে আমার মনে হয় না তেমন কিছু পাবা তোমরা সেখান থেকে। ঠিক তখনই সেখানে রাশিয়ান আর্মিও চলে আসে, তারা ওই একই কাজে এসেছিল, ওদের ওই কোঅর্ডিনেটটাই প্রয়োজন ছিল, কিন্তু কাউকে কোনো সাহায্য করতে পারে না স্টেশন চিফ। তারপর পরই বেঞ্জামিনদেরকে থ্রেট দেয় রাশিয়ান সোলজাররা, আর বলে 1 ঘন্টার মধ্যে আমাদের কোঅর্ডিনেটটা প্রয়োজন, যদি না খুঁজে বের করতে পারো তাহলে তোমাদের সবাইকেই মরতে হবে, আর যদি পেয়ে যাও তাহলে তোমাদের সবাইকেই ছেড়ে দেব, একটা ফুলের টোকাও দিব না। তখন কাজে লেগে পড়ে বেঞ্জি, সেখানে থাকা পুরনো কিছু টেপ ঘাঁটতে শুরু করে, তার মধ্যেই হয়তোবা খুঁজে পাবে সেই কোঅর্ডিনেটটা। ওরা যখন এখানে খোঁজাখুঁজি করছিল তখন একটু দূরে গিয়েই অপেক্ষা করছিল রাশিয়ানরা। তখন স্টেশন চিফ বেঞ্জিকে জানায় যে 1000 খোঁজাখুঁজি করে তুমি সেটা পাবা না, কারণ সেটা এখানে নেই, আমি সেটা নষ্ট করে দিয়েছি। অনেক দিন আগে হঠাৎ একটা ধামাকা রেকর্ড করি যেটা পানির অনেক গভীরে হয়েছিল, তারপর আমি বুঝতে পারি যে এটাতে কোনো না কোনো ঝামেলা তো আসেই। সাথে সাথে সেই কোঅর্ডিনেটটা আমি টুকে নেই আর সেই টেপটা ধ্বংস করে দেই। তারপর একটা কাগজে সেই কোঅর্ডিনেটটা লিখে দেয় বেঞ্জিকে। বাহির থেকে অনেক কুকুরের আওয়াজ আসছিল, আসলে এই জায়গায় ট্রান্সপোর্ট সিস্টেম একমাত্র কুকুরই, তারা খাবার না পাওয়ায় এমনটা করছিল। তখন চিফ রাশিয়ানদেরকে ডেকে বলে কুকুরদের তাড়াতাড়ি খাবার দিতে হবে, ওদের আওয়াজে আমি একদমই কনসেন্ট্রেশন করতে পারছি না। তারপর ওর বউকে পাঠাতে চায়, সাথে গ্রেসও যাবে। তখন চিফ তার বউকে বলে যে কি কি করতে হবে ওর। রাশিয়ানরা আলাদা ভাষাভাষী হয়, ওদের কথা বুঝতে পারে না। বেরিয়ে যায় ওরা দুজন, সাথে এক রাশিয়ান সোলজার। অন্যদিকে দেখা যায় ইথেনকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল ক্যাপ্টেনরা, ওকে একটা স্যুটও দেখায় যেটা পরে ওকে যেতে হবে পানির নিচে। সে সময় পাবে 30 মিনিটের মতো, এর মধ্যে ওকে নিচে গিয়ে কাজ শেষ করে চলে আসতে হবে। তা যদি করতে না পারে তাহলে ওর জীবনের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে, আর এটার জন্য তাকে কিছুটা ব্রিদিং ট্রেনিংও করতে হবে। তারপর পরই দেখা যায় ট্রেনিং করতে শুরু করে দেয় ইথেন। অনেকক্ষণ ট্রেনিং করার পরে হঠাৎই পেছন থেকে ওকে একজন অ্যাটাক করে বসে। আসলে এ ছিল এনটিটির একজন লোক। দুজনের মধ্যেই শুরু হয়ে যায় ফাইট। অনেকক্ষণ ধরে চলে ওদের মধ্যেকার মারামারি, কেউ যেন কারো চাইতে একটুও কম নয়। এক পর্যায়ে ইথেনকে প্রায় ধরাশায়ী করে ফেলে সেই লোকটা। ইথেনের গলায় ছুরি চালাতে যাবে, ঠিক তখনই পেছন থেকে আরেকটা মেয়ে এসে ওকে মাথায় মেরে অজ্ঞান করে দেয়। বেঁচে যায় ইথেন। এদিকে চিপের বউ চলে আসে কুকুরদেরকে খাবার দেওয়ার জন্য। হঠাৎ করে সে রাশিয়ান সোলজারটার মাথায় মারে, কিন্তু ওর কিছুই হয় না। তারপর শুরু হয়ে যায় তিনজনের মধ্যকার ফাইট। এক পর্যায়ে সোলজারটা গুলি চালায়, কিন্তু তারপরে ওদের দুজনের সাথে পেরে উঠছিল না সে, আর মারা যায়। এখান থেকে কাজ শেষ করে ওরা ডিকম্প্রেশন চেম্বারটা নিয়ে যাত্রা শুরু করে। উদ্দেশ্য ইথানের বলে দেওয়া জায়গা। এই গুলির শব্দ শুনে স্টেশনেও শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে ফাইট, আর চিফকে কোঅর্ডিনেটর রেডিও ওয়েভে ছড়াতে শুরু করে। চলছিল দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি। অনেকক্ষণ পরে ওদের মধ্যেকার মারামারিটা প্রায় শেষই হয়ে যায়, ঘরের মধ্যে আগুনও লেগে যায়। তখন রাশিয়ান সোলজারগুলো বের হয়ে যায় সেখান থেকে, কারণ তারাও কোঅর্ডিনেটটা পেয়ে গিয়েছিল। সাবমেরিনে থাকা ওরাও পেয়ে যায় সেই কোঅর্ডিনেটটা। দেখতে পায় ওরা যেখানে আছে সেখান থেকে 36,000 মাইল দূরে সেই জায়গাটা। তখন ক্যাপ্টেন ইথেনকে বলে তুমি হয়তো বা ভুল সাবমেরিনে চলে এসেছো, আমরা যে জায়গায় আসছি সেই জায়গাতে এটার একদম বিপরীতে, ওখানে যাওয়া কোনোভাবেই পসিবল না। তখন ইথেন বুঝে যায় চালাকি করে হয়তোবা চিপ এই কাজটা করেছে, যে কোঅর্ডিনেটটা দিয়েছে সেটার এক্স্যাক্ট অপোজিট পজিশনটা মার্ক করে। রাশিয়ানদের হাত থেকে বাঁচাতেই হয়তোবা এই কাজটা করেছিল চিফ। তখন ওরা যেতে শুরু করে সেই জায়গার উদ্দেশ্যে। খেয়াল করে দেখে ওদেরকে ফলো করছিল এক রাশিয়ান সাবমেরিন। এইটা দেখে তো ক্যাপ্টেনটা অনেক খুশি হয়ে যায়, কারণ বিগত কয়েক মাস ধরে ওই সাবমেরিনটাকে খুঁজে বেড়াচ্ছিল তারা, কিন্তু কোনোভাবেই পাচ্ছিল না। তারপর পরে ইথেনকে বিদায় দেয় ওরা। ইথেন পানির মধ্যে চলে যায়। পেছনে থাকা সাবমেরিনের গায়ের সাথে বেঁধে যায় ইথেন। এমনকি এক পর্যায়ে সেটার পেছনে থাকা পাখার সঙ্গেও লেগে যেতে থাকে ইথেন, কিন্তু একটুর জন্য সে পাখার সাইড কেটে বেরিয়ে যায়। তারপর আস্তে আস্তে যেতে শুরু করে পানির নিচে, যেখানে অনেক দিন আগে ডুবে যাওয়া সাবমেরিনটা ছিল। অনেকক্ষণ এভাবে পানির মধ্যে দিয়ে যাওয়ার পরে এসে পৌঁছে সেই সাবমেরিনটার কাছে। এতদিন পানির নিচে থাকার কারণে অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিল এই সাবমেরিনটার। তারপরে যায় সেটার ভেতরে এবং গিয়ে পাওয়ারটা অন করে দেয়। দেখতে পায় ভিতরের লাইটগুলো এখনো সব ঠিকঠাকই আছে। সাবমেরিনের ভেতরে কোনো কোনো জায়গা পানি দিয়ে পূর্ণ, আবার কোনো কোনো জায়গা খালি। তারপর খুঁজতে শুরু করে সেই ভল্টটা, যেখানে থেকে সে এনটিটির সোর্স কোডটা কালেক্ট করতে পারবে।
এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে গিয়ে খুঁজতে থাকে ইথেন, কিন্তু কিছুতেই সেই ভলটা পাচ্ছিল না ইথেন। সেখানে অনেক বিপদের সম্মুখীনও হয় সে, তারপরেও কিছুতেই সে খুঁজে পাচ্ছিল না ওই ভলটাকে। অনেক খোঁজাখুঁজির পরে এক পর্যায়ে সেটা পেয়েও যায়। তারপর তার কাছে থাকা চাবিটা দিয়ে সেটা খুলে আর পেয়ে যায় সেই সোর্স কোডটা। এটা দিয়েই ধ্বংস করতে সক্ষম হবে এন্টিটিকে। এবার ইথেনকে এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। বাহিরে যাওয়ার একটা জায়গা খুঁজে পায় ইথেন, কিন্তু এই জায়গাটা অনেকটাই সংকীর্ণ। ওর গায়ে থাকা স্যুট পরের ভেতর থেকে কোনোভাবেই সে বেরোতে সক্ষম হবে না। তখন সে নিজের স্যুটটা খুলে ফেলে আর শুধু হেলমেটটা পরে চলে আসে বাইরে। তবে বাইরে এসে সে খেয়ে যায় একটা ঝাটকা। পানির এতটা চাপ সে কোনোভাবেই টিকতে পারছিল না। এক পর্যায়ে তার হাতে থাকা স্যুটটাও ফসকে যায়। তখন ইথেন শুধুমাত্র হেলমেট পরা, কিন্তু হেলমেটটা ওর কাছে বেশিক্ষণ থাকে না, কারণ স্যুট ছাড়া হেলমেটে কোনো রকম কোনো অক্সিজেনই নেই। এর জন্য হেলমেটটাকে খুলে ফেলতেই হয়। তারপর যেতে থাকে উপরের দিকে, কিন্তু সে 20 মিনিটে এসেছিল নিচে। তারপরে ওর সাথে ছিল অক্সিজেন, আর এখন তোর সাথে কিছুই নেই। এখন নিজের দম দিয়ে ইথেনকে উপরের দিকে উঠে যেতে হবে। কিছু দূর যাওয়ার পরে অজ্ঞান হয়ে যায় ইথেন। অন্যদিকে দেখা যায় ওর কাছে থাকা ট্রান্সমিটারকে ফলো করে সেখানে চলে আসে গ্রেস এবং বাঁচিয়ে নেয় ইথেনকে, কিন্তু ইথেনের নিঃশ্বাস চলছিল না। তখন অনেক করে চেষ্টা করতে থাকে গ্রেস। তারপর ওকে ডিকম্পোজিশন চেম্বারের মধ্যে এনে সেখানে ওকে জড়িয়ে ধরে থাকে গ্রেস। অনেকক্ষণ এভাবে অজ্ঞান থাকার পরে জ্ঞান ফিরে পায় ইথেন, বেঁচে যায় সে। তারপর পরই সবাই আবার একসাথে হয় আর প্ল্যান করতে থাকে যে কিভাবে এন্টিটিকে ধ্বংস করা পসিবল। যখন ওরা প্ল্যান করছিল এই সময়টা ওরা একটা প্লেনে করে যাচ্ছিল আফ্রিকায় অবস্থিত একটা সার্ভারের উদ্দেশ্যে, যেটা পুরোপুরি সৌর পাওয়ার দ্বারা পরিচালিত। ওই জায়গাটায় এতটাই সিকিউরিটি যে সেখানে কোনো রকমের কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল ভেতরে ঢুকতে পারে না বা সেখান থেকে বাইরেও বেরোতে পারে না। ওরা ওই জায়গাটাতে পৌঁছাতে পৌঁছাতে হয়তো বা এনটিটি 9টি দেশের নিউক্লিয়ার ওয়েপেনারি নিজের দখলে নিয়ে নিবে। তাকে ধ্বংস করা খুব একটা সময় পাবে না এরা। এটার জন্য ওদের প্রয়োজন ছিল 3টা জিনিস। একটা এনটিটির সোর্স কোড, যেটা পানির নিচে পড়ে থাকা সাবমেরিন থেকে এনেছিল ইথেন। তারপর প্রয়োজন ছিল একটা ভাইরাস, যেটা বানিয়েছিল লুথার, আর ওই ভাইরাসটা এখন আছে গাব্রিয়েলের কাছে। সাথে ওদের প্রয়োজন আরেকটা ড্রাইভ, এটাও লুথারই বানিয়েছিল। এদের কাছে 2টা জিনিস আছে, এখন একটা আছে গাব্রিয়েলের কাছে। গাব্রিয়েলের থেকে সেই ভাইরাসটা নিতে পারলে ওরা এন্টিটিকে মারতে সক্ষম হবে। আর ওরা যতদূর খবর পেয়েছে গাব্রিয়েল ওদের জন্য অপেক্ষা করছিল আফ্রিকায় থাকা সেই জায়গাটিতে যেখানে ওই সার্ভারটা রয়েছে। সেখানে পৌঁছে গাব্রিয়েলের কাছে যাবে ইথেন সেই ভাইরাসটা নেওয়ার জন্য, আর বাকি সবাই যাবে সার্ভারের ভেতরে। এন্টিটিকে ওই সার্ভারটায় ঢোকাতে হবে ওদেরকে, সাথে ওই ড্রাইভটাও। আর ইথেন যখনই সেই ভাইরাসটা পাবে তখনই সে সেটা ইনস্টল করে দিবে এন্টিটির সোর্স কোডে। তখন এন্টিটি ভাববে যে সে ঢুকছে হয়তো বা সার্ভারের মধ্যে, কিন্তু সে ঢুকবে আসলে ওই ড্রাইভটার মধ্যে, যেটা গ্রিস সেখানে আগেই লাগিয়ে দিবে। সাথে সাথে ওকে এটা খুলে ফেলতে হবে। সেটার জন্য সময় পাবে 100 মিলিসেকেন্ড। এনটিটি ওই ড্রাইভে ঢোকার আগেও যদি ড্রাইভটা খুলে ফেলে বা 100 মিলিসেকেন্ড পার হয়ে গেলে যদি সেই ড্রাইভটা খুলে ফেলে, তাহলেই অ্যাক্টিভেট হয়ে যাবে সকল নিউক্লিয়ার ওয়েপেন আর ধ্বংস হয়ে যাবে পুরো পৃথিবী। এখানে বলা যায় যে টাইম ইজ লাইফ। এক্স্যাক্ট সেই টাইমে খুলতে হবে সেই ড্রাইভটা। তারপর সবাই মিলে চলে আসে সেই সার্ভারের কাছে। অন্যদিকে দেখা যায় বাকি 8টা দেশের নিউক্লিয়ার ওয়েপেন নিজ করে নিয়েছিল এনটিটি। এখন শুধু বাকি আমেরিকারটা। এই জন্য সবাই বারবার প্রেসিডেন্টকে বলতে থাকে যে নিউক্লিয়ার ওয়েপেনটা অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। এতে চিন্তায় পড়ে যায় প্রেসিডেন্ট। যদি অ্যাক্টিভেট করে তাহলে ওরা বাদে সবাই মারা যাবে পৃথিবীর, আর যদি অ্যাক্টিভেট না করে তাহলে তারা সহ বাকি সবাই মারা যাবে, যদি না সময় মতো ইথেন তার কাজটা করতে সক্ষম হয়। তখন আর অন্য কোনো উপায় না পেয়ে সেটা অ্যাক্টিভেট করে দেয় প্রেসিডেন্ট। তারপর হঠাৎই মনে হয় হয়তো বা ইথেন কাজটা করতে পারবে, এই জন্য সে কল করে হেডকোয়ার্টারে আর সেটা ডিঅ্যাক্টিভেট করে দিতে বলে। ঠিক তখনই এনটিটিকে সাপোর্ট করা একজন অ্যাটাক করে প্রেসিডেন্টের ওপর, কিন্তু ওনাকে বাঁচায় একজন আর মেরে দেয় সেই লোকটাকে। এই অল্প কিছু সময়ের মধ্যে আমেরিকার ওয়েপেন নিজের দখলে নিয়ে নিয়েছিল এনটিটি। এতে সবাই চিন্তায় পড়ে যায়, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এখন ওদের শেষ ভরসা এবং একমাত্র ভরসা ইথেনই। অন্যদিকে দেখা যায় ইথেনরা ঢুকে পড়ে সেই সার্ভার রুমের মধ্যে। গিয়ে দেখতে পায় অনেক দূরে দাঁড়িয়েছিল গাব্রিয়েল, আর সেখানে কাপড় দিয়ে কিছু একটা ঢেকে রাখা। ওই জিনিসটার ওপর থেকে কাপড়টা সরাতেই দেখতে পায় বড় মাপের একটা ধামাকা। পুরো সার্ভার সহ সবকিছুই ধূলিসাৎ হয়ে যাবে যদি ধামাকাটা ফেটে যায়। তখন গাব্রিয়েল বলে, আমার কাছে যে ভাইরাসটা আছে এটা তোমাদের প্রয়োজন, না হলে তোমরা কিছুই করতে পারবে না। এটা বলেই সে বাইরের দিকে পালাতে শুরু করে। তখন ওর পিছে পিছেই যেতে থাকে ইথেন। আর এখানে সার্ভার রুম আর এই ধামাকার দায়িত্ব দেওয়া হয় বাকি সবাইকে। সাথে এখানে কিছুটা গোলাগুলিও হয় গাব্রিয়েলের লোক আর এদের মধ্যে। একটা গুলি এসে লাগে বেঞ্জির পেটে। এই তোর খুব বাজে অবস্থা হয়ে যায়। তারপর পরই সেই ধামাকাটা ডিফিউজ করতে চায় স্টেশন চিফ, তার বউ এবং অন্য আরেকজন। আর বেঞ্জি, গ্রেস এবং প্যারিসকে পাঠানো হয় সার্ভার রুমের ভেতরে ওদের কাজ করার জন্য। গ্রেস তার কাজটা করতে শুরু করে দেয়।
আর প্যারিসকে বলা হয় বেঞ্জির গুলিটা বের করার জন্য, কিন্তু ওটা এমনভাবে ঢুকেছিল যে এটা বের করা পসিবল না। তবে এই গুলিটা লাগার বেঞ্জির দম একদমই আটকে যাচ্ছিল, এই জন্য প্যারিসকে বলে ওর বুকের মধ্যে একটু কাটতে, তারপর সেখানে কিছু একটা দিয়ে হাওয়া বের করে দিতে, না হলে কোনোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না বেঞ্জি। প্যারিসও ঠিক তেমনটাই করে। অনেকক্ষণ চেষ্টা করার পরে সফল হয় প্যারিস। এখন বেঞ্জি খুব ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছিল, কিন্তু তারপরও তার সমস্যা হচ্ছিল, কারণ সে তো একটা গুলি খেয়েছিল। আর ওদিকে তার কাজ করে যাচ্ছিল গ্রেস। অন্যদিকে দেখা যায় ইথেন ফলো করতে শুরু করে দেয় গাব্রিয়েলকে। প্রথমে একটা গাড়ি নিয়ে ওকে ফলো করছিল, কিন্তু গাব্রিয়েলের লোকের ওর বাজে অবস্থা করে ফেলে। তারপর পরই ইথেন খেয়াল করে দেখে যে গাব্রিয়েল একটা জেট নিয়ে উড়ে যাচ্ছে আকাশে। অনেক চেষ্টা করে ইথেন ওকে ধরতে পারে না। তারপর ইথেন দেখতে পায় পেছন থেকে আরেকটা জেট নিয়ে আকাশে উড়ে যাচ্ছিল আরেকজন। তারপর অনেক কষ্টে সেটার সাথে কিছু একটা ধরে উপরে উঠতে থাকে ইথেন। কোনো রকমের কোনো সাপোর্ট ছাড়াই শুধু ইথেন হাত দিয়ে ধরেই যাচ্ছিল। অনেকক্ষণ এভাবে চলার পরে সেই লোকটাকে ফেলে দিতে সক্ষম হয় ইথেন। তারপর সেই জেটটা কন্ট্রোল নিয়ে নেয় সে। এরপর ওদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় ফাইট। তবে ইথেন অত ভালোভাবে জেটটা চালাতে পারতো না, আর গাব্রিয়েল ছিল তো একদম মাস্টার। এই জন্য এখানে কোনোভাবেই গাব্রিয়েলের সাথে পেরে উঠছিল না ইথেন। অনেকক্ষণ এভাবে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে ওদের মধ্যে। হঠাৎ করে ইথেন লাফ দেয় আর গিয়ে পড়ে গাব্রিয়েলের জেটের ওপরে। তারপর ওদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। অনেকক্ষণ চলে এরকম। তারপর এক পর্যায়ে গাব্রিয়েল প্যারাশুটটা নিয়ে নিচে নেমে যায় আর বলে যে একটা প্যারাশুটই ছিল, এখন তুমি কিভাবে নামবে, তোমাকে তো মরতে হবে। তখন ইথেন তার সামনে খেয়াল করে দেখে যে সামনের সিটে আরো একটা প্যারাশুট আছে। ওদের মধ্যে যখন ধস্তাধস্তি হচ্ছিল তখন ইথেন ভাইরাসটা নিয়ে নিয়েছিল গাব্রিয়েলের কাছ থেকে। তারপর সেই প্যারাশুটটা নিয়ে লাফ দেয় ইথেন। তবে ততক্ষণে জেটটায় আগুন লেগে গিয়েছিল। তারপর ইথেন যখন তার প্যারাশুটটা খোলে তখন জেটের আগুন সেটাতেও লেগে যায় আর পুড়ে যায় প্যারাশুটটা। ইথেন তখন ফ্রি ফল করতে শুরু করে। সে কোনোভাবেই সেই ভাইরাসটাকে সোর্স কোডের সাথে কানেক্ট করতে পারছিল না। অনেক চেষ্টা করার পরে লাগাতে সক্ষম হয় ইথেন। এদিকে দেখা যায় ধামাকাটা ফেটে যেতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। তখনই এন্টিটিটা ঢুকে যায় ওই ড্রাইভের মধ্যে, আর সাথে সাথে সেই ড্রাইভটা খুলে ফেলে গ্রেস। অন্যদিকে হয়ে যায় সেই ধামাকা। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে পুরো পৃথিবীর বিদ্যুৎ চলে যায়। এন্টিটি তার সকল অ্যাক্সেস হারিয়ে ফেলে এবং বন্দী হয়ে যায় ড্রাইভটার মধ্যে। ধ্বংসের হাত থেকে বেঁচে যায় পুরো পৃথিবী। এতে তো সবাই অনেক খুশি। এরপর কেটে যায় কয়েকদিন। একটা জায়গায় এসে ইথেনের পুরো টিম একে অপরের সাথে দেখা করে, কিন্তু একটু দূরে থেকেই। সেখানে গ্রেস এসে সেই ডাইভটা দেয় ইথেনকে। সেটা নিয়েই চলে যায় ইথেন, আর সিনেমাটি এর মাধ্যমেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।